মির্জা ফখরুল সাহেব ঈদের আগে বলেছেন যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তারা তুলবেন না। এটি নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে, আলোচনাও হচ্ছে। এবং আমি আপনাকে সম্ভবত আজ থেকে প্রায় 1 বছরের বেশি সময় আগে বলেছিলাম, যখন বাংলাদেশে আওয়ামী লীগের নাম নেওয়ার সাথে সাথেই মানে একটা অপরাধের মতো বিষয় হয়ে দাঁড়িয়েছিল এবং আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে খুঁজে খুঁজে মব করে সর্বোচ্চ কার্যক্রমগুলো পরিচালনা করছিল মব সম্রাট ইউনূসের নেতৃত্বাধীন সরকারের কিছু টোকাই। তখন আপনি আমাকে প্রশ্ন করেছিলেন যে শেখ হাসিনা দেশে ফিরবেন কিনা। আমি কিন্তু আপনাকে বলেছিলাম উনি শুধু ফিরবেন তা নয়, উনি রাজস্বিকভাবেই ফিরবেন এবং ওনাকে এদেশের মানুষ মাথার মুকুট বানিয়ে ফিরিয়ে আনবে। আমি এখনো আমাদের অনেক নেতাকর্মী, সাধারণ রাজনৈতিক আলোচক, সমালোচক, বিশ্লেষক, তাদের মনে একটি বড় প্রশ্ন যে আওয়ামী লীগ কি বিএনপির ঘাড়ে করে ফিরবে, বিএনপির বদান্যতায় ফিরবে। আমি সেটা কখনো ভাবিনি এবং সেটা আমি ওইভাবে দেখিও না। আমার কাছে বিএনপি এবং জামাত হচ্ছে আওয়ামী লীগের জন্য জলে কুমির ডাঙ্গায় বাঘ, এরকমই। তাহলে আওয়ামী লীগ ফিরবে কি করে? আমি জানাব মির্জা ফখরুল সাহেব একজন বর্ষীয়ান রাজনীতিবিদ এবং বাংলাদেশের পলিটিক্সে তিনি সজ্জন মানুষ হিসাবেই তাকে অধিকাংশ মানুষ চেনে। প্রথমত তার এই ধরনের একটি সম্পূর্ণ অরাজনৈতিক বক্তব্যে মানুষ হতবাক হয়েছে, বিস্মিত হয়েছে। কিন্তু আমি তাকে বিনয়ের সাথে বলবো যে আওয়ামী লীগ কিভাবে ফিরবে, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা কিভাবে প্রত্যাহার করবে, সেগুলো না ভেবে আপনি ভাবুন যে মানুষ, যে হাজার হাজার মানুষ পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে তেল পাচ্ছে না, ওদেরকে তেল কিভাবে দিবেন, গাড়ি কিভাবে চলবে, চাকা কিভাবে চলবে, ওটা নিয়ে ভাবেন। আওয়ামী লীগের ফেরা না ফেরা নিয়ে ওনাকে বা ওনার দলের কাউকে ভাবতে হবে না। বলে দিয়েছেন যে তেল সহ সবকিছুর দাম বাড়বে। হ্যাঁ, আওয়ামী লীগ তার নিজস্ব যোগ্যতায় ফিরবে। আমি বারবার একটা কথা বলেছি বাড়ি ভাই, যে গত 18 মাসে এই দেশে আওয়ামী লীগের উপরে যে পরিমাণ নিপীড়ন, নির্যাতন হয়েছে, এর চেয়ে বেশি নিপীড়ন, নির্যাতন করার কিছুই নাই। কারণ এখানে শুধু আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে মফ করে বাড়ি ঘরে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে তা নয়, রাস্তায় পিটিয়ে মেরে ফেলা হয়েছে তা নয়, কারাগারও 157 জন আওয়ামী লীগ নেতা কর্মীকে বিনা চিকিৎসায় নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। এবং আওয়ামী লীগের একজন বর্ষীয়ান নেতা, প্রেসিডেন্ট মেম্বার, সাবেক মন্ত্রী, আমরা দেখেছি মৃত্যুর পরও জনাব নুরুল মজিদ হুমায়ুন তার হাত করা খোলা হয়নি। সেই বর্বরতা, অসভ্যতা, অমানবিকতা আমরা দেখেছি। তারপরেও কি কোথাও বাংলাদেশের কোন জায়গায় আওয়ামী লীগ কর্মীদের জয় বাংলা স্লোগান দেওয়া অথবা আমি আওয়ামী লীগ করি গর্বের সাথে বলছি, এই কথা বলাটা শেখাতে পেরেছে? তো সুতরাং এই আওয়ামী লীগের রাজনীতি তারা প্রত্যাহার করবে, তারা আমাদেরকে করুণা করবে, বদান্যতা দেখাবে, সেটা আমরা আশা করি না। আমরা এটা আদায় করেই ছাড়। আমরা কারা? আমরা দেশের জনগণ, এবং সেটা শুধু সময়ের অপেক্ষা। আপনি বলছিলেন যে উনি বলছেন জিনিসপত্রের দাম বাড়বে। আমি আজকে পত্রিকায় পড়লাম জ্বালানি মন্ত্রী জনাব টুকু সাহেব বলেছেন যে তেলের কোনো সংকট নেই। তো এটা দেখে পত্রিকায় নিউজটা পড়ে আমার আগের কথা মনে পড়ে গেল। আপনার মনে আছে আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি কিছুদিন আগে লন্ডনে বসে একটি স্লোগান দিয়েছিলেন, টেক ব্যাক বাংলাদেশ। হ্যাঁ, তখনও আমরা বক্তৃতা বলতাম টেক ব্যাক বাংলাদেশ মানে কি? আবার সেই আপনার 64 উপজেলায় 500 জায়গায় বোমা বিস্ফোরণ। টেক ব্যাক বাংলাদেশ মানে কি? আবার সেই 10টা আগস্ট। টেক ব্যাক বাংলাদেশ মানে কি? আবার সেই অন্ধকার, বিদ্যুতের অভাব, অন্ধকারে ডুবে যাওয়া। আমরা বলেছিলাম তখন, বিএনপির অনেক নেতারাই এগুলো কন্ডেম করেছিল যে সানা টেক ব্যাক মানে সেটি নয়, টেক ব্যাক মানে তারা একটা নতুন বাংলাদেশ করতে চায়। যেমন এবারও তিনি দেশে এসে আমেরিকান একজন সাবেক রাষ্ট্রনায়কের ওনাকে উদ্ধৃত করে উনি বলেছেন যে আই হ্যাভ আ প্ল্যান। ভেরি গুড। এখন আমরা কি দেখছি আই হ্যাভ এ প্ল্যানে? যেমন আজকে জনাব টুকু সাহেব জ্বালানি মন্ত্রী বলছেন তেলের সংকট নেই। আচ্ছা, তেলের সংকট যদি না থাকে
তাহলে তেলের জন্য হাজার হাজার মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে কেন? তেলের সংকট যদি না থাকে তাহলে পেট্রোল পাম্প থেকে কেন অটোমেটিকলি মাইকে ক্যাসেট প্লেয়ার রেখে দেওয়া হয়েছে যে পেট্রোল এবং অকটেন নাই কেন? তাহলে যারা এই মানুষকে ধোঁকা দিচ্ছে তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে না কেন? কেন এই বিচারিতা? আপনার মনে আছে বাড়ি ভাই, 91 থেকে 96 যখন তারা ক্ষমতায় ছিল আমরা কি দেখেছিলাম? দিনাজপুরে কৃষকরা রাস্তায় নেমেছিল কেন? টাকা দিয়ে সার কিনবে, অনুদান নয়, কম দামও নয়, ন্যায্য দামে টাকা দিয়ে সার কিনবে যাতে এই সার সেই কৃষি জমিতে দিতে পারে, তার ফসল ফলাতে পারে। টাকা দিয়ে সার চাইতে গিয়ে রাস্তায় নেমেছিল হাজার হাজার কৃষক। সেখানে বেগম জিয়ার নির্দেশে, সেই সময়ের প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশের গুলিতে 18 জন কৃষক শহীদ হয়েছে। বাংলাদেশের ইতিহাসও এই প্রথম। তারপরে আপনার মনে থাকার কথা 2001 থেকে 2006 চাঁপাইনবাবগঞ্জের কনসার্টের মানুষ রাস্তায় নেমেছিল বিদ্যুতের দাবিতে। অন্ধকারে ডুবে থাকতো বাংলাদেশ। বলা হয়েছে আমরা বিদ্যুৎ তৈরি করছি, একটা পর একটা খাম্বা তৈরি হলো। রাস্তার যেখানে যেতাম দেখতাম হাজার হাজার খাম্বা। এই কারণে কারো কারো উপাধি হয়ে গেছিল খাম্বা। তারপরে মানুষ বিদ্যুৎ না পেয়ে অতিষ্ঠ হয়ে নেমে এসেছিল রাস্তায়। সেখানেও 22 জন মানুষকে গুলি করে হত্যা করা হয়েছিল। আপনার ঢাকার কথা মনে আছে? ধামরাইতে আপনার ঢাকা ধামরাইন, এটা হচ্ছে সাইদাবাদের পাশে যে এমপি সালাউদ্দিন, সালাউদ্দিন নাম হয়েছিল। কেন? মানুষ পানি চেয়েছিল, সুপেয় খাবার পানি। সুপেয় খাবার পানির অভাব পূরণ করতে পারেনি। মানুষ খুব ক্ষিপ্ত হয়ে রাস্তায় নেমে এসেছিল। এমপি সাহেব গিয়েছিল তাদের ঠেকাতে, সে থেকে তার নাম হয়ে গেল দৌড় সালাউদ্দিন। এখন কি টেক ব্যাক বাংলাদেশ মানে আমরা কি আবার সেদিকে যাচ্ছি? তাহলে কি ভবিষ্যতে গাড়িতে তেল চাওয়ার কারণে, পেট্রোল অকটেন চাওয়ার কারণে আবার মানুষকে গুলি খেতে হবে? প্লিজ আগে এগুলো সামলান, তারপরে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে কি ফিরবে না। আপনাদের কাছে আমরা ফেরার জন্য অনুমতি চাই কি চাই না সেটা পরে চিন্তা করবেন। অনেক বড় বড় আহেদি প্ল্যান বলে ক্ষমতায় এসেছিলেন। জি বলেন। একটা ব্যাপার আমি একটা সংযোগ করি আপনাকে, যে শেখ হাসিনা সর্বশেষ একটা বক্তৃতায় বলেছিলেন আওয়ামী লীগ সকল স্থানীয় সরকার সহ সকল নির্বাচন অংশগ্রহণ করবে। স্থানীয় সরকার ইলেকশনটা অরাজনৈতিক হওয়ার কথা, স্থানীয় সরকার ইলেকশনে অংশগ্রহণ করবে, এই আওয়াজের পাল্টা কি ওনার সেই বক্তব্য? এখন তার নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন না? মানে ওরা তো সার্বক্ষণিক একটা আওয়ামী আতঙ্কে ভুগছে। আপনি একটু আগে ওই যে কিছু মানুষের নাম বলছিলেন, যে মানুষগুলোর নাম আমি মুখে নিতে চাই না, ওই কি একটা ন্যাশনাল ক্রাইম পার্টি, এই বাচ্চাগুলো গতকাল ঈদের দিন দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, সাবেক ভিসি আখতারুজ্জামান স্যারকে বলছেন, স্যার আপনার কি অনুশোচনা হয়? তো স্যার কিন্তু বলেছে যে কেন, তুমিও তো সে সময় ছিলা, এই যে গণরুম কালচার, তোমার কি অনুশোচনা হয়? তোমার পানিশমেন্ট কোথায়? তুমি আমার সাথে ছিল না? তো সমস্যা হচ্ছে ওরা আয়নায় নিজের চেহারা দেখছে না। এই ওই মানুষটি, যে মানুষটি সাবেক ভিসি আখতারুজ্জামান স্যারের সাথে অডাসিটি শো করলো, বেয়াদবি করলো, ক্ষমতার দম্ভ দেখালো, সে ছাত্রলীগের যখন চামচা ছিল, সে কত ছোট লেভেলের একটা চাকর ছিল। ছাত্রলীগের সেক্রেটারি রাব্বানির সাথে সে কিছুক্ষণ কথা বলার সময় আমি দেখলাম একটা অডিওতে, সে 1 মিনিটে 20 বার শুধু ভাই ভাই ভাই, জি ভাই জি ভাই জি ভাই এইভাবে তেল মেরেছিল। আজকে সেও বড় বড় কথা বলে। মানুষ কি বুঝে না? তো এই মানুষগুলো প্রতিটি মুহূর্তে তাদের কৃত অপরাধের কারণে আতঙ্কে ভুগছে। এই আতঙ্ক তাদের ঘুমাতে দিচ্ছে না। ওরা যদি অন্যায় না করে, ওরা যদি মানুষ হত্যা না করে, ওরা যদি পুলিশ হত্যা না করে, ওরা যদি লুটপাট না করে, ওদের ভয় কিসের? মানুষ তো তাদের পক্ষে দাঁড়াবে। ওরা পেছন ফিরে তাকাচ্ছে না কেন 1.5 বছর আগে, যখন তাদের কথায় হাজার হাজার মানুষ রাস্তায় এসেছিল?
এখন কেন তাদেরকে ভিআইপি প্রোটেকশন নিতে হয় মানুষের ভয়ে? এটা ভাবতে হবে। এটা ভাবলেই কিন্তু উত্তর পেয়ে যাবে। সুতরাং ওরা আজকে চরম আতঙ্কের মধ্যে আছে। আতঙ্ক কেন? ওরা পুলিশ হত্যা করেছে, তার আতঙ্ক। এইসব মামলা কখনো তামাদি হয় না। 10 বছর, 20 বছর, 50 বছর, 100 বছর পরে হলে সে মামলা হতে পারে, রেহাই পাওয়ার সুযোগ নাই। ওরা আতঙ্কিত কেন? ওরা 1.5 বছরে যে ভয়াবহ লুটপাট করেছে, সেই লুটপাট এখন সাফার করছে বাংলাদেশ। বলা হয়েছিল 29 বিলিয়ন রিজার্ভ, ক্ষমতা ছাড়ার পরে প্রমাণিত হলো 14 বিলিয়ন বিদেশি পাওনার 1 পয়সা পরিশোধ না করে লাগাতার জাতির সাথে মিথ্যাচার করেছে। তাদের মিথ্যাচার এমন জায়গায় গিয়েছে যে এক সময়ের চরম আওয়ামী সমালোচক সাংবাদিক জনাব আনিস আলমগীর, তিনি বলতে বাধ্য হচ্ছেন যে আগামী 1000 বছরেও এই লেভেলের কোন বাটপার বাংলাদেশে আসবে না, অতীতও ছিল। এবং সেটা খুললাম করলা, কোনো রাগ ঢাক নেই। এবং তাকে আমি দেখলাম আরেকজন সিনিয়র সাংবাদিক জনাব মাসুদ কামাল ভাই প্রশ্ন করেছেন যে আপনি কি এটি ব্যক্তিগত জিজ্ঞাসার জায়গা থেকে বলছেন, যেহেতু আপনি অ্যারেস্ট হয়েছিলেন? সে বলেছে হ্যাঁ, আমাকে অ্যারেস্ট করেছিল, এটা ঠিক, কিন্তু আপনি দেখুন না, আমি তো তাকে ওপেনলি সাপোর্ট দিয়েছি প্রথম 6 মাস। আমার মনে হচ্ছে এটি আমার জীবনের সবচেয়ে বড় অপরাধ। কেন আমি এত বড় একটা পাপীকে, এত ভণ্ড প্রতারককে চিনলাম? এবং তিনি বলছেন যে আমার ট্যাক্স ফাইল করতে দেরি হয়েছে, আমার জমি বিক্রির টাকা, এই জন্য আমাকে দুদক দিয়ে ট্যাক্স ফাঁকির মামলা দেওয়া হলো। কে দিল? মবেস্টার ইউনূস। কে সে? যে নিজের 666 কোটি টাকা সম্পূর্ণ অবৈধভাবে মাফ করিয়ে নিয়েছে, ট্যাক্সের টাকা, জনগণের টাকা। তো এই যে পাপ, এই পাপের ভয়ে ওদের ঘুম আসছে না। তাহলে আমি বলতে হবে কি ফ্যাসিস্ট আওয়ামী লীগ, বাঁচার জন্য কি ফ্যাসিস্ট আওয়ামী লীগ। কিন্তু মানুষ এটা আর খাচ্ছে না। মানুষ আজকে কান পাতলেই আপনি শুনবেন এই ফ্যাসিস্টের পক্ষে কথা বলছে। কারণ এই শেখ হাসিনা ফ্যাসিস্ট, তিনি বাংলাদেশকে ক্ষুধা দুর্ভিক্ষের একটা বাংলাদেশ, সেই বাংলাদেশকে মধ্যমায়ের দেশে উপনীত করেছেন। মধ্যমায়ের দেশে উপনীত করেছেন, এটা কোনো গল্প নয়, এটি বিশ্ব ব্যাংকের স্ট্যাটিস্টিক্স, এটা তাদের সার্টিফিকেট। যে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল $570, সেটি বঙ্গবন্ধুর কন্যার আমলে $2800 ছাড়িয়ে $2900 পৌঁছে গিয়েছিল। 3200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার যে বাংলাদেশ, এটি বঙ্গবন্ধুর কন্যার আমলে 26,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার বাংলাদেশে উপনীত হয়েছিল। রাষ্ট্র পরিচালনা বক্তৃতা দিয়ে হয় না। রাষ্ট্র পরিচালনা বক্তৃতা দিয়ে হয় না। রাষ্ট্র পরিচালনা নোবেল প্রাইজ কিনে নিলে রাষ্ট্র পরিচালনা করা যায় না। রাষ্ট্র পরিচালনার জন্য দরকার রাষ্ট্রের মানুষের প্রতি অকৃত্রিম দরদ এবং সুনির্দিষ্ট পরিকল্পনা আর ডেডিকেশন। সেটি বঙ্গবন্ধু কন্যা প্রতি মুহূর্তে দেখাতে পেরেছিলেন বলেই আজকে বাংলাদেশ এই জায়গায় পৌঁছেছে, মধ্যমায়ের দেশে। ইউনূস সাহেব ক্ষমতা এসে বলছিলেন না পৃথিবীর কোথাও আমরা যাবো না, সব দেশ আমাদের কাছে আসবে। এমন আশা শুরু করেছে আমাদের দিকে যে এখন কয়েকদিন পরে দেখবেন ভুটানও বাংলাদেশকে ভিসা দিবে না। ইতিমধ্যে তো থাইল্যান্ড তো ভিসা দেওয়ার রিজেক্ট শুরু করেছে, ভুটানও ভিসা দিবে না, বলবে যে ভিসা নিয়ে আসো। এগুলো কি মানুষ দেখছে না? আপনি কি বলতে চান? আমি যে কথাটা বলছিলাম যে শেখ হাসিনা যখন বললেন আওয়ামী লীগ সকল নির্বাচনে অংশগ্রহণ করবে, স্থানীয় সরকার নির্বাচনও, আপনার যদি জাতীয় সংসদ ইলেকশন করতে দেওয়া হয়নি, স্থানীয় সংসদ যদি অরাজনৈতিক ভাবে হয়, আওয়ামী লীগ যদি জয়েন করতে পারে, সেখানে তারা একটা বিপদ কি ভেবে তারা এখন বলছেন এখন এটা প্রত্যাহার করা হবে না, নিষেধাজ্ঞাটা। না, এই আতঙ্ক তাদের মধ্যে তো আছেই। এই আতঙ্কে না ভোগার তো কোনো কারণ নেই, খুবই স্পষ্ট। এটা ধরেন 12 ফেব্রুয়ারি যে নির্বাচনটা হলো, সেই নির্বাচনটা কি মিন করে? সেই নির্বাচনে তারা ফুলিয়ে ফাঁপিয়ে দেখিয়েছে যে 59% ভোট কাস্ট হয়েছে। আসলে কি তাই? বাংলাদেশে ভোটের রেশিওটা কি? দেখা যায় সকাল 11টার মধ্যেই অন্তত 50% ভোট কাস্ট হয়ে যায়। সেখানে আমরা দেখলাম 11টার মধ্যে ভোট কাস্ট হয়েছিল মাত্র 13%। সেটা বিকাল 4টা হয়ে গেল 59%, যেটা অবিশ্বাস্য। এবং যে গোপালগঞ্জে
ভোট কাজ দেখা হয়েছে 50% কাছাকাছি। সেই গোপালগঞ্জের কোন ভোট কেন্দ্রে ভোটের দিন তো কোনো ভোটারকে দেখলাম, তাহলে ভোট করতে আসলো। এবং এই ভোটটা কি, কেমন ভোট, এটার জন্য তো আওয়ামী লীগ নেতাদের মন্তব্য দরকার নেই। 12 তারিখে ভোটটা কেমন সেটি যদি আপনি বিশ্বব্যাধব পাটোয়ারির বক্তব্য শুনেন যে ভাগাভাগি নির্বাচন, তারপর আপনার মাস্টার মাইন্ড জঙ্গি মাহবুবের বক্তব্য যদি শোনেন মানে ভাগ বাটোয়ারা নির্বাচন, এটা আমার বক্তব্য না। এবং সেখানে জামাতের নেতারা বলছে আমাদের নিশ্চিত বিজয় ঠেকিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, তারপরে বালিস্টারের লাইং আপনার যে ব্যারিস্টার যে কালো মতো করে, নামটাও মুখে আসে না, নাম না আসাই ভালো, সে বলছে যে 203টা আসনে জামাত জয়লাভ করেছিল, জয় ছিনিয়ে নেওয়া হয়েছে। এটা তো আমাদের বক্তব্য না, এটা তাদের পার্টনারের বক্তব্য। তো তাতেই তো প্রমাণিত হয় নির্বাচনটা কি। এবং সেখানে টিআইবি বলেছে 3.5% ভোট আগের দিন সন্ধ্যায় হয়ে গিয়েছে, আবার 24% হয়েছে জাল ভোট। এটা কিন্তু আওয়ামী লীগের বক্তব্য না, টিআইবি কোনো আওয়ামী লীগের প্রতিষ্ঠান না। অথচ এই টিআইবি 2018 সালে কিন্তু বলেনি যে আগের রাতে ভোট হয়েছিল, কারণ প্রমাণ ছিল না। এবার প্রমাণ নিয়ে তারা কথাগুলো বলেছে। তো সেই নির্বাচনেই আমার বিবেচনায় কোনোভাবেই 35% বেশি ভোট কাস্ট হয়নি। আমি কেন কথাটা বলছি, তাহলে আপনি আসেন এর আগে যে নির্বাচনগুলোতে বাংলাদেশের সব রাজনৈতিক দল অংশ নিয়েছিল, 91, 96, 2001, 2008, সেখানে দেখেন ভোটের পার্সেন্টেজ কেমন ছিল। সেখানে 75 থেকে 87% ভোট কাস্ট হয়েছে। ইন এভারেজ এটাকে যদি আমি 80% ধরি, তাহলে তো আওয়ামী লীগ এবার নির্বাচনে অংশগ্রহণ করতে দিলে মিনিমাম 80% ভোট কাস্ট হতো। তাহলে এই যে 40%-এর বাইরে যে ভোটগুলো মানুষ ভোট কেন্দ্রে যেত, তারা এককভাবে নিঃসন্দেহে আওয়ামী লীগের। এখনো তারা বুঝে গিয়েছে যে আওয়ামী লীগ নিরঙ্কুশ ভাবে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, এবং তাকে ঠেকানো যাবে না। আপনি দেখুন, শুধু স্থানীয় সরকার নির্বাচন নয়, ইউনূস রেজিমেও, যে মবেস্টার ইউনূস রেজিমও বাংলাদেশের কয়েকটি আদালতে, সেখানে আইনজীবী পরিষদের নির্বাচন হয়েছে। সেখানে অনেক জায়গায় আওয়ামী লীগ প্রার্থীকে দাঁড়াতে দেয়নি, কেউ ভুলে দাঁড়িয়েছে তাদেরকে ক্যাম্পেইন করতে দেয়নি যে আমি ভোট চাই, তারপরে সেখানে আওয়ামী লীগের বিজয়। তো ওরা কি এগুলো দেখছে না? ওরা দেখছে এটা। ওরা দেখার কারণে ওরা আতঙ্কিত। ওরা মনে করছে স্থানীয় সরকার নির্বাচনে যদি আওয়ামী লীগের কোন নেতা কর্মী দাঁড়ায় এবং মানুষ যদি বুঝে যে এটা আওয়ামী লীগের সমর্থন, তাহলে তো ভোট ওই বাক্সে সব যাবে। এই আতঙ্ক তাদের মধ্যে বিরাজ করছে বলে আসলে তারা দিশাহারা হয়ে গেছে। আমি বলতে চাই যে আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না, আওয়ামী লীগের নির্বাচনী রাজনৈতিক কার্যক্রম কি হবে না হবে, এগুলি নিয়ে না ভেবে আগে তেলের সংকটটা সমাধান করেন, তেল নিয়ে দ্বিচারিতা সমাধান করেন, বন্ধ করেন। হাজার হাজার মানুষ যে লাইনে দাঁড়িয়ে আছে তেলের জন্য, তাদেরকে কিভাবে তেল দিবেন, গাড়ি চাকা কিভাবে ঘুরবে, হ্যাঁ, এবং মানুষ কিভাবে বাঁচবে সেটা ভাবেন। সেটা না ভাবলে আবার খুব দ্রুত আস্থা করে নিক্ষিপ্ত হবেন। এটা ইতিহাসের অমুক সত্য। এখন এই পরিস্থিতিতে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো না, আওয়ামী লীগের কোন ক্যান্ডিডেট চিনতে পারলে, জানতে পারলে তাকে মামলা দেওয়া হবে, অ্যারেস্ট করা হবে, বা তাকে প্রচারণা চালাতে দেবে না। এই পরিস্থিতি কিভাবে আপনারা স্থানীয় সরকারের ইলেকশনের অংশগ্রহণের কথা চিন্তা করেন? না, আপনি তো আমি তো বলেছি 5 আগস্টের পর থেকে যা হয়েছে, এখন তো আর তার চেয়ে বেশি কিছু করার জায়গা নেই। এরপরও তো আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে পারেনি। এরপর তো আওয়ামী লীগই বাংলাদেশের সবচেয়ে বেশি প্রাসঙ্গিক, বঙ্গবন্ধু কন্যায় বাংলাদেশের সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। সুতরাং এই যে দিন পাল্টাচ্ছে, দিন বদলাচ্ছে, এটা আরো বদলাবে। তো সুতরাং আমি এটা নিয়ে এক ফোঁটা ভাবিত নই, বরং আমি তাদেরকে বলবো যে নিজের চরকায় তেল দেন। আওয়ামী লীগকে অতীতে আপনাদের চেয়ে অনেক বড় বড় বাঘাবাগারতী মহারথীরা এসে অনেকভাবে নিষ্পেষণ করেছিল। 21 আগস্ট ঘটানোর চেষ্টা হয়নি এই দেশে? বঙ্গবন্ধু কন্যাকে গ্রেনেড মেরে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়নি? 24 জন মানুষ কি মারা যায়নি? বাস্তবতা কিন্তু পারেন নাই তো। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়নি? জাতীয় 4 নেতাকে হত্যা করা হয়নি জেলখানায়? আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে পেরেছেন? এটা হয় না। আদর্শকে হত্যা করা যায় না। আদর্শকে যারা হত্যা করতে চায় তারা কিন্তু আহাম্মকের স্বর্গ বসবাস। আমরা জানি না বারবার 21 আগস্টের মাস্টার মাইন্ড এখন প্রধানমন্ত্রী, সে আপনাকে দাবড়ে বেড়াচ্ছে, কিভাবে দেখেন বিষয়টা? না, বিষয়টা অবশ্যই খুবই দুঃখজনক, এবং এটা
পলিটিক্স এমন, এখানে অনেক কিছু হতে পারে। তো এটা বাংলাদেশের চলমান পলিটিক্সের যেমন একটা বাস্তবতা, তেমনি এখানে নিশ্চয় হয়তো আমাদেরও কোনো না কোনো জায়গায় রাজনৈতিক ব্যর্থতা আছে, অস্বীকার করার জায়গা নেই। তবে ইতিহাস তার নিজের পথ ঠিকই খুঁজে নেবে। আপনারা বিদেশে কিন্তু খুব বেশি নেতা কর্মী নেই। আওয়ামী লীগের ৯৫% বা আরো বেশি নেতা কর্মী কিন্তু বাংলাদেশে, এবং গ্রাসরুটে যে সংগঠনে গড়ে উঠেছে, নতুন একটা সংগঠন সেটা, কিন্তু সে কিন্তু অভ্যস্ত একটা নেতৃত্বের মাধ্যমে কিছু করার। সেখানে বলে দিয়েছেন যে যেখানকে আছে সে সেখানকার নেতা, কিন্তু সে কিন্তু কারো অপেক্ষা করছে না। বাইরে কেউ অপেক্ষা করছে না। আপনি যেটা বলছেন, অপেক্ষা করলে তো প্রতিদিন বাংলাদেশে এইভাবে বঙ্গবন্ধুর আদর্শের পক্ষের নেতা কর্মীরা রাজপথে লড়াই করতেন না। অপেক্ষা করে তো সবাই ঘরের মধ্যে লুকিয়ে থাকতেন। যারা করছে তাদের সংখ্যাটা প্রচুর না। আওয়ামী লীগ তো বিশাল সংগঠন। আপনি একটু অতীতের দিকে ফেরত যান। আপনি 2014 সালের বাংলাদেশের নির্বাচনের পরে বিএনপি বা জামাত কোন রাজনৈতিক দলের উপরে কোন রাজনৈতিক নিষেধাজ্ঞা ছিল না, কিন্তু তখন এমনিতেই মানুষ এবং অন্য কারণে বিএনপি কয়টা মিছিল মিটিং করতে বলেন তো। আর এখন তো তারা আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের উপরে 100% অবৈধভাবে একটি নির্বাহী আদেশে নিষেধাজ্ঞা জারি করেছে। ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, সন্ত্রাসী সংগঠন হিসাবে আখ্যা দিয়ে, যেটা 100% মিথ্যা। এরপরও শেখ হাসিনার কর্মীরা যেভাবে রাজপথে লড়াই করছে, সংখ্যায় কম হোক বেশি হোক, এটিকে অবিশ্বাস্য নয়। বাংলাদেশের ইতিহাসে এটা কখনো কেউ দেখেছেন? আপনি দেখুন যে এই যে রাজাকার, আওলাদের রাজাকারেরা এত ভীরু কাপুরুষ, ওরা এই 14 বছরে, আওয়ামী লীগের 15.5 বছরে কেউ কোনোদিন আমি জামাত করি, শিবির করি এটাও ভয়ে বলে নাই। সবাই লুঙ্গির তলে আশ্রয় নিয়েছিল, অথচ তাদের কারো বাড়ি ঘরে হামলা হয়নি। আমি যখন এই কথাটা বলছি, দেখবেন অনেকে হয়তো পেছনে এসে আমাকে খারাপ গালিগালাজ করবে। এটা তাদের একজন লিখেছেন অলরেডি, তিনি আপনার কাছে জানতে চাচ্ছেন সেই যে লুঙ্গির তলে যারা ছিল তাদের কি তখন চিনতে পারেন নাই? না, এটা তো মানুষের তো ভুল হতে পারে। মোনাফেকি তো আল্লাহ রসুলের সাথেও করেছিল। আল্লাহ তো চাইলে আল্লাহ রসুলকে এলহাম করে জানিয়ে দিতে পারতেন, ও মোনাফেক তুমি ওর কথা শোনো না। আল্লাহ রসুলের সাথে করেছিল মোনাফিক। পৃথিবীর দেশে দেশে ক্ষমতায় যারা থাকে তাদের সাথে কিছু মানুষ মোনাফিক করে, এটা বাস্তবতা। কিন্তু মোনাফেক তারাই যারা ভীতু, যারা কাপুরুষ, যারা নিমক হারাম, তারাই। কোন নায়ক কখনোই হিরো কখনো মোনাফিকগিরি করে না। যারা ভিলেন তারাই মোনাফিকি করে। এটা থাকবে, এটা মানুষের একটা পার্ট, এটা আপনি সবসময় চিনবেন না। না শুনেন, আপনি কাউকে বিশ্বাস করে ঠকেছেন, এটা আপনার দায় নয়, এটা আপনার ব্যর্থতা নয়, এটা আপনার মনুষ্যত্বের গুণ। আপনি বিশ্বাস করেছেন, কারণ বিশ্বাসী সব। এই যে আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি আল্লাহ এক, আমরা তো দেখিনি বিশ্বাস। এই জন্য রবীন্দ্রনাথ বলেছেন মানুষের বিশ্বাস হারানো পাপ। আমি বিশ্বাস করেছি, আমাকে আপনি ঠকিয়েছেন, এটা আপনার দীনতা, আপনার হীনতা, আপনার সংকীর্ণতা, এটা আপনার ব্যর্থতা, আপনার পাপ। বিশ্বাস করা মানুষত্বের সবচেয়ে বড় গুণ। আওয়ামী লীগ তো গত নির্বাচনটা বর্জনের ডাক দিয়েছিল, কিন্তু আওয়ামী লীগের সারা বাংলাদেশে আওয়ামী লীগের লোকজন ভোট দিয়েছে। এটা কিভাবে দেখেন? এটা আমি আসলে ওইভাবে মনে করি না যে সারা দেশে আওয়ামী লীগ লোকজন ভোট দিয়েছে। কারণ আমার যেটা নির্বাচন নিয়ে আমি বলছি আমার যেটা পর্যবেক্ষণ নির্বাচন নিয়ে, যদি আওয়ামী লীগের সব লোকজন ভোট দিত, চোখ বন্ধ করে এখানে 80% ভোট কাস্ট হতো। কিন্তু সেই জায়গায় সত্যিকার অর্থে 35 থেকে 40% বেশি ভোট কাস্ট হয়নি, আমি যেটুকু রেজাল্ট জানতে পেরেছি। এবং এখানে এটাও ঠিক অস্বীকার করার জায়গা নেই যে অনেক আওয়ামী পন্থী মানুষ ভোট কেন্দ্রে গিয়েছে বিভিন্ন কারণে। যারা একটু প্রগতিশীল অংশ, তারা মনে করেছে হোক দেশটাকে এই আওলাদের রাজাকারদের হাত থেকে বাঁচাতে হবে, সে কারণে রাজাকার বিরোধী কিছু মানুষ ভোট কেন্দ্রে গিয়েছে, যারা হয়তো আওয়ামী লীগ থাকলে আওয়ামী লীগকে ভোট দিত। আবার অনেকে মনে করেছে রাজাকাররা আসলে আসুক, বিএনপি যে অত্যাচার, লুটপাট এবং চাঁদাবাজি, দখলবাজি করেছে তাদের হাত থেকে বাঁচতে চায়।
এটা একদম শিল্পপতি থেকে আপনার ফুটপাতের হকার পর্যন্ত। আপনার মনে থাকার কথা, একজন শিল্পপতি প্রকাশ্যে মিডিয়ায় বলেছিলেন, যার বাবা এক সময় বিএনপির পার্লামেন্ট মেম্বার ছিলেন, তিনি বলেছিলেন যে এমন ভাবে চাঁদা চায় মনে হয় যে এই প্রতিষ্ঠানটা তার, আমি বোধহয় এখানে তার কর্মচারী, মনে হচ্ছে আমার কাছ থেকে সে পায় আর কি, আমার এখানে পার্টনার সে আমার, এমন ভাবে চাঁদা চায়। এটা হচ্ছে একজন শিল্পপতির অনুভূতি বিএনপির চাঁদাবাজি সম্পর্কে। আর ফুটপাতের যারা হকার তারা কি করেছে এটা তো আপনি দেখেন, যে আমরা জানতাম যে আগের যুগে আল্লাহ রসুল বলেছিল যে কোন ইয়াং ছেলে বৃদ্ধ যদি কেউ জেনা করে তাহলে তাদেরকে পাথর মেরে হত্যা করার নির্দেশনা ছিল। কিন্তু আমরা বাংলাদেশে দেখলাম নিনুজ্জামানায় যুবদলের একজন কর্মী ঢাকা শহরে প্রকাশ্য দিবালোককে চাঁদা দিতে দেরি করায় অস্বীকৃতি জানায় একজনকে পাথরে পাথরে ক্ষতবিক্ষত করে হত্যা করেছে। তো এই জায়গায় কিছু মানুষ মনে করেছে যে এই চাঁদাবাজদের হাত থেকে বাঁচার জন্য আমরা আরেকজন মানুষকে ভোট দিই, সে কারণে হয়তো আওয়ামী লীগ সাপোর্টার বা আওয়ামী লীগকে অন করে তারা ভোট কেন্দ্রে গিয়েছে। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মী যদি সবাই ভোট দিত বা বড় অংশ ভোট দিত তাহলে এই ভোটের পার্সেন্টেজ অনেক বেশি হয়ে যেত। জামাত কোনদিন এই অবস্থান অর্জন করতে পারে নাই। এই বিষয়টাকে আওয়ামী লীগ তো প্রধান শত্রু হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখেন? জামাত কি পরিবর্তন করতে পারেনি শুনে নেই। এইরকম অর্জন জামাতের ইতিহাসে নাই। এইটা এই ব্লু প্রিন্টটা ছিল, আপনার মনে আছে মোহাম্মদ ইউনূস কিন্তু বলেছিলেন যে ইটস নট দ্যাট সাডেনলি হ্যাপেন্ড, ইট ওয়াজ মেটিকুলাসলি ডিজাইন। এই মেটিকুলাস ডিজাইনটার পেছনে পাকিস্তান থেকে শুরু করে আন্তর্জাতিক ষড়যন্ত্রের একটা চক্রান্ত ছিল, এবং যেটি ওই দিন 5ই আগস্টে খুব স্পষ্ট করে দিয়েছেন। আইএসআই সাথে সাথে সন্তোষ প্রকাশ করলো যে বাংলাদেশের মানুষ 71-এর পরাজয়ের প্রতিশোধ নিয়েছে, অর্থাৎ 71-এ যে পাকিস্তান ভেঙেছিল শেখ মুজিব, সেই কারণেই তারা শেখ মুজিবের মাথায় পেশাব করেছে। এবং সাথে সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করে 32 নম্বর ভাঙার কারণে বিবৃতি দিয়েছিল। এটা যে মেটিকুলাস ডিজাইনটা কোন জায়গা থেকে এসেছে তাদের এই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট। এবং এরপরে আমরা দেখলাম বাংলাদেশে আমরা দেখলাম এরপরে কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহর জন্মদিন উৎসবের সাথে পালন করা হয়। 23শে মার্চ আমরা দেখলাম বায়তুল মুকাররমে পাকিস্তান দিবসের যে বাংলাদেশে 23শে মার্চ বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়েছিল, পাকিস্তানের পতাকা নামানো হয়েছিল, সেদিন তারা পাকিস্তানের পতাকা তুলছে। এটি হচ্ছে তাদের এবং এই ডিজাইনটি ডক্টর ইউনূস আন্তর্জাতিক লেভেলে সবকিছু ঠিকঠাক করে রাষ্ট্রের সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা নিয়েই এই কাজটি করেছিল। এই জন্য তাদের আজকে এই গর্জন। আমি আপনাকে এশিওর করি, কালকে যদি আবার রাজনৈতিক পট পরিবর্তন হয়, এই যারা আজকে গর্জন দিচ্ছে একজন মানুষকে আপনারা পাবেন না। তারা আবার হয়তো লুঙ্গির তলে চলে যাবে, না হয় দেশান্তরী হয়ে যাবে, জানি না কোথায় যাবে। কারণ এরা জন্মগত ভাবেই কাপুরুষ, এবং কাপুরুষরাই কিন্তু সবসময় মুনাফিকের আশ্রয় নেয়। আর মুনাফিক পৃথিবীতে কোনোদিন জয়লাভ করেনি। এটা সাময়িক এই উত্থান, ওদের সেই সাময়িক গর্জন, কিন্তু এটা যে সাময়িক এটা বর্তমান কর্মকাণ্ড দেখলে আপনি কিছুটা পরিলক্ষিত আপনি দেখতে পাবেন, দৃশ্যমান হবে যে ওদের ভয়েস কিন্তু ধীরে ধীরে মানে স্লো হয়ে আসছে, আরো স্লো হবে, শুধু পরিবর্তনের একটু বাকি। এই বীরগুলো কোথায় ছিল বলেন তো? 5ই আগস্টের আগে এত বড় বড় বীর কত বড় বড় কথা বলে 14 বছর করেছিলেন। 14 বছর ওরা করেছিল, কত বড় বেহায়া, কত বড় নির্লজ্জ। ছাত্রলীগের লুঙ্গির তলে ছাত্রলীগের কর্মীদেরকে বাপ ডাকছে, আর এখন কই তারা নাকি বীর। এখন তারা অন্যদেরকে বলে 14 বছর 15 বছর করেছিল। তোমরা কইছিলা? ওদের মধ্যে যদি ন্যূনতম আত্মসম্মান বোধ থাকতো, এই কথা তো বলতে পারে না। আত্মসম্মান সম্পন্ন কোন মানুষ কখনো নিজের সৌক্যতাকে লুকিয়ে রাখে না, কখনো। আপনি এরা কথায় কথায় ধর্মের দোহাই দেন। প্রিয় নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুসলমানদের উপরে যখন কাফেরদের ভয়ঙ্কর নিপীড়ন হচ্ছিল, একজন মুসলমানও কি কাফেরদের ছায়া আশ্রয় নিয়েছিল? একজন?
একটা দৃষ্টান্ত দেখাতে পারবেন না। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে যখন রাজাকার আলবদরদের সহায়তায় পাক দস্যুরা গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিচ্ছিল, তখন কি একজন মুক্তিযোদ্ধাও বলেছিল যে আমি পাকিস্তান চাই, বাংলাদেশ চাই না, মুক্তিযুদ্ধে যাব না? একজনও বলে নাই। কারণ ব্যক্তিত্ববান পার্সোনালিটি সম্পন্ন মানুষ কখনো আত্মমর্যাদা বিসর্জন দেয় না। শুধু ভীরু কাপুরুষ মোনাফেকরাই নিজের পরিচয় লুকিয়ে রাখে। যারা নিজের পরিচয় লুকিয়ে রাখে তারা কোন মুখ আজকে বলে 15 বছর কইছিলেন। সুতরাং এরা আবার দ্রুত সে লুঙ্গির তলে যাবে, আবার মাটির তলে যাবে। এটা আপনি লিখে রাখেন, আমি বলে রাখলাম আজকে, খুব দ্রুত। কিন্তু আমরা তো প্র্যাকটিক্যালি একটা অবস্থা দেখছি, বিএনপি, জামাত, এনসিপি, তাদের মধ্যে যেগুলো বিরোধ থাকুক না কারণ যখনই কথা হয় আওয়ামী লীগ ফিরে আসবে, আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে, তখন কিন্তু এক হয়ে যায় তারা শুনে। আমি আপনাকে শুরুতে বলেছিলাম না, আওয়ামী লীগের জন্য এরা হচ্ছে জলে কুমির ডাঙায় বাঘ। আর আজকের যে প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি তো বহু আগে 2001 সালেই ছাত্র শিবিরের একটি সম্মেলনে গিয়ে বলেছিলেন ছাত্র দল এবং ছাত্র শিবির একই মায়ের পেটের দুটি সন্তান। ওরা তো বেসিক জায়গাটা ওখানে মিল আছে। তো এই সম্পর্কগুলো তো চাইলে আপনি বিচ্ছিন্ন করতে পারবেন না। যদিও বাংলাদেশের মানুষ চায় যে এই সম্পর্কটা ক্লিয়ার হোক, কারণ আপনি একদিকে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবেন, মুক্তিযুদ্ধকে অন করবেন, আবার ক্ষমতা গেলে তাদেরকে মন্ত্রিত্ব দিবেন, ডেপুটি স্পিকার দিবেন, পার্লামেন্টে যুদ্ধ অপরাধীদের জন্য শোক প্রস্তাব পাঠ করাবেন। আপনি সেটা চেয়ে চেয়ে দেখবেন, সুযোগ এটা মানুষ ইতিবাচক ভাবে নিবে না, নেয়নি অতীতে, ভবিষ্যতে নিবে না। এখানে অনেকে লিখছেন যে কথা আপনাকে, যে অনেক কথা বললেন, আসল কথা বলেন, কবে সবাই চলে আসবেন দেশে? আপনি নিজেই বলেছিলেন যে আওয়ামী লীগের সিংহভাগ নেতাকর্মী দেশে আছে। কেন্দ্রীয় নেতা, পার্লামেন্ট মেম্বার, মন্ত্রী সহ 360 জনের বেশি এখনো কারাগারে। মুসলিমে কয়েকজন দেশের বাইরে আছে, এবং দেশের বাইরে তারা কারাগারের ভয়ে নয়। যেভাবে মব হয়েছিল, একের পর এক মিথ্যা মামলা হচ্ছিল, অপমানিত করা হচ্ছিল, সেই আত্মসম্মান থেকে বাঁচাতে অনেকে হয়তো সেটা করেছে। বাট খুব শীঘ্রই কিন্তু বাইরে থেকে তারা কেউ কিন্তু হারিয়ে যায়নি। তারা প্রত্যেকে সার্বক্ষণিক দলের বিভিন্ন লেভেলের নেতা কর্মীদের সাথে যোগাযোগ রাখছে, এবং এটা পলিটিক্সের নতুন কোনো বিষয় নয়। দেশের বাইরে থেকে মানুষের সাথে যোগাযোগ রাখা এটা পলিটিক্সের নতুন কিছু নয়, এটা একটা স্বাভাবিক ধারা। হ্যাঁ, এমনকি এটি পাকিস্তান আমল আমরা দেখেছি, যখন কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করা হয়েছিল তখন কমিউনিস্ট পার্টির নেতারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য ছদ্মনাম নিয়ে কাজ করতেন। হ্যাঁ, আমরা যেহেতু পরিচিত বেশি বা আগের মতো এখন প্রযুক্তির জায়গাটা আগের মতো নাই, সে কারণে হয়তো কৌশলে বাইরে আছে, কিন্তু রাজনীতি থেকে বাইরে নেই। রাজনীতি থেকে বাইরে থাকলে তো আপনার এই শোতে আসতাম না, রাজনীতি থেকে বাইরে থাকলে তো সার্বক্ষণিক দলের নেতা কর্মীর সাথে যোগাযোগ রাখতাম না, রাজনীতির সাথে বাইরে থাকলে তো দলের নেতা কর্মীদের সুখ দুঃখের খবর নেওয়ার চেষ্টা করতাম না, সবকিছু অফ করে নিজের মতো থাকতাম। সেটাকে বলা হয় পালিয়ে যাওয়া। পালিয়ে যায়নি, আমরা আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ। আনিস আলমগীর জেল থেকে বেরিয়ে নানা কথা বলে একটা কথা বলেছেন, তিনি অনেক লোকজন দেখেছেন জেলের ভিতরে যাদের আওয়ামী লীগের কোনো পদই নেই, তাদেরকে কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন পদের নেতার নাম দিয়ে আটক রাখা হয়েছে, এবং তারা এত অসহায় অবস্থায় আছে, তিনি লিখেছেন তাদের পিসিতে যদি আওয়ামী লীগ টাকার ব্যবস্থা করতো তারা একটু খেতে পারতো তারা। এটা আনিস আলমগীর ভাই সত্যি একটা ঘটনা তুলে ধরেছেন, কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে, যেমন আনিস আলমগীর ভাই একটা চমৎকার কথা বলেছেন, যেখানে আসলে অনেকের কোনো পদ পদবি নেই, অনেকে আওয়ামী লীগ করেও না, হয়তো সাপোর্ট করে বা কোনো আওয়ামী লীগ নেতার সাথে একদিন দেখা হয়েছে, নানাবিধ কারণে নিজের প্রয়োজনে গিয়েছে, সেই ছবিটা দিয়ে হয়তো তাকে আওয়ামী লীগের দোসর বানিয়ে একটা পদ দিয়ে তাকে জেলে ঢোকা হয়েছে, একটা মামলা দেওয়া হয়েছে। মামলা কেন দেওয়া হয়েছে? হয়তো টাকা চেয়েছে, তাদের প্রত্যাশিত বা দাবিকৃত পরিমাণ টাকা দিতে না পারে কেন তাকে নতুন নতুন করে মামলা দেওয়া হয়েছে। এখন এই মানুষগুলোকে তো ওই আওয়ামী লীগের লোকাল নেতারাও ভেবে চিনে না যে আমি ওখানে গিয়ে টাকা দিব, কিন্তু যখনই আমাদের কাছে কারাগার থেকে কোনো না কোনো ভাবে খবর এসছে
যে ওই কষ্টে আছে, এই কষ্টে আছে। আমি গ্যারান্টিকে বলছি যে আওয়ামী লীগের নেতারা সেখানে তাদের পক্ষে যতটুকু সম্ভব নিজের সীমিত সামর্থ্যের মধ্যে তাদের পক্ষে দাঁড়াবার চেষ্টা করেছে, অনেকেই করেছে, ম্যাক্সিমামই করেছে। তারপরে আওয়ামী লীগ তো এমন একেবারে মানে আপনার এমন ক্লাস কোন অর্গানাইজেশন, এটা হচ্ছে মাল্টি ক্লাস অর্গানাইজেশন, যে কারণে অনেক সময় দেখা যায় যে অনেক আওয়ামী লীগের ডেডিকেটেড সমর্থক আছে, তাদের সাথে কিন্তু নেতাদের কানেক্টিভিটি নেই, কিন্তু তারাও অ্যারেস্ট হয়েছে। এই কানেক্টিভিটি না থাকার কারণে চাইলেও অথবা ওদের পরিবার থেকে, যেমন আমি নিজের কথাই বলি, আমি কয়েকজন ছাত্রলীগের নেতাকে চেষ্টা করেছি হেল্প করতে, কিন্তু ওরা কারাগারে। এখন সে যেহেতু ওর নাম্বারটা আমার কাছে আছে, ওর ভাই বা মা বাবার নাম্বার নাই, ওদের সাথে আমি যোগাযোগ করতে পারিনি, তাহলে আমি কিভাবে হেল্প করবো? আবার একইভাবে দেখেছি যে আমি কয়েকজনের মার নাম্বার পেয়েছি, আমি নিজেদের সাথে কথা বলেছি, কথা বলে আমি চেষ্টা করেছি, এরকম আমার মতো হাজার হাজার মানুষ চেষ্টা করেছে। আরেকটা বিষয় হচ্ছে আওয়ামী লীগ ছাত্রলীগ যখন সুযোগ পায় পুলিশ হত্যার বিচার চায়, কিন্তু টেকনিক্যালি আমরা যত ছেলে মেয়ের সাথে কথা বলি গ্রাসরুটের, এই পুলিশ, এই বিভিন্ন কারাগারের লোকজন আওয়ামী লীগের নেতাকর্মীদের টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করছে। অনেক কষ্টে একটা ফ্যামিলি তার ফ্যামিলি মেম্বারের জামিনের ব্যবস্থা করে, সাথে আরেকটা মামলা দিয়ে তাকে আটক করা হয়, এবং এইটার সাথে কিন্তু টাকা পয়সার একটা বিষয় জড়িত। যেমন যে বাগেরহাটের সাদ্দাম, যে ছেলেটা তার স্ত্রী সন্তান হারিয়েছে, সেই ছেলেটা, সে আমাদেরকে বলেছে জেল সুপার নিজে তার কাছে 3 লক্ষ টাকা দাবি, 5 লক্ষ টাকা দাবি করেছে, বলেছিলেন এই 5 লক্ষ টাকা দিলে তাকে আরেকটা মামলায় আটক করা হবে না। সে দেয় নাই, এই পরিণতি ভোগ করতে হয়েছে। আমি সাদ্দামের সাথে আপনার ইন্টারভিউটা দেখেছিলাম, এবং মবেস্টার ইউনূস বাংলাদেশের মানুষের উপরে, সভ্যতার উপরে কি ভয়ঙ্কর স্টিমরোলার চালিয়েছে। সাদ্দামের পরিবারের কি বল মর্মন্তুদ মৃত্যুর ঘটনা সেটির জ্বলন্ত সাক্ষী। এরকম সাদ্দাম নিজের স্ত্রী এবং সন্তানের জীবন নিয়ে মবেস্টার ইউনূসের সভ্যতা বিবর্জিত বর্বরতার দৃষ্টান্ত মানুষের সামনে উপস্থাপন করেছে। এরকম অসংখ্য জায়গায় হচ্ছে। দুর্ভাগ্যজনক ভাবে আমরা একটা কথা বলি, কাকের মাংস কাক খায় না, কিন্তু আমাদের দুর্ভাগ্য, মানুষ আমরা কখনো কখনো এত বেশি মনুষ্যত্বের সীমানা পেরিয়ে পশুত্ব উপনীত হই, আমরা মানুষের মাংস খাই। মানুষের মাংস খাই বলেই এই পুলিশ ভাইরা নিজের সহকর্মী সহযোদ্ধাদের হত্যার বিচার না আছে, তারা এখনো মানুষের মাংস খাওয়ার মধ্যে ব্যস্ত, বিবেক বিবর্জিত। এই অমানুষগুলা কবে যে মানুষ হবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। সাদ্দামের জায়গা নয়, বাংলাদেশের প্রতিটি জায়গায় জামিন পাওয়ার পরে একেবারে নিরীহ মানুষ, সাদ্দাম তো ছাত্রলীগের সেক্রেটারি ছিল, অনেক নিরীহ মানুষ যাদের কোনো পদ নেই আনিস আলমগীরের বাসায়, তারাও জামিন পাওয়ার পরে কারাগার থেকে বেরোতে জেলারকে টাকা দিতে হয়েছে, পুলিশকে টাকা দিতে হয়েছে, তারপরে বেরোতে পেরেছে। এটি হচ্ছে মবেস্টার ইউনূসের আইনের শাসনের নমুনা। এবং মার বা বাবার জানাজায় আসার প্যারোলে মুক্তি পায়নি অনেকে, যে 2-1 প্যারোলে মুক্তি পেয়েছে তাদেরও পায়ে ডান্ডা বেড়ে হাতে হাত করা ছিল, মায়ের বা বাবার মুখটাও ঠিক মতো হাত খুলে ধরতে পারেনি। অথচ এই মবেস্টার ইউনূসের সমর্থক তথাকথিত বুদ্ধিজীবীরাই কথায় কথায় আওয়ামী লীগকে ফেসিস্ট বলে, আওয়ামী লীগের আমলে খুন গুম হওয়ার কথা বলে, নির্যাতনের কথা বলে। আমি শুধু একটা দৃষ্টান্ত আপনাকে দেই, ছাত্রদলের একজন নেতা তার মা বা কার মৃত্যুতে তাকে প্যারোল হয়েছিল, প্যারোল হওয়ার পরে পত্রিকার নিউজ হলো তার হাত করা খোলা হয়নি। পত্রিকার নিউজ হওয়ার সাথে সাথে সেই সময়ের সরকার, আওয়ামী লীগের সরকার, তাৎক্ষণিকভাবে ওই ওসি কে ওখান থেকে ওএসডি করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছিলেন যে কেন তুমি তার হাত করা খুলে দাও। তারপরও তাদের কাছে আওয়ামী লীগের শাসন খারাপ, কারণ আওয়ামী লীগ তো দেশটা স্বাধীন করেছে। তারপরে তাদের কাছে শেখ হাসিনা খারাপ, কারণ শেখ হাসিনা তো মানুষের ভাতের অধিকার নিশ্চিত করেছে।
তারপরে শেখ হাসিনা তাদের কাছে খারাপ, কারণ শেখ হাসিনা তো বিদ্যুতের অন্ধকার থেকে বাংলাদেশকে আলোয় নিয়ে এসেছিলেন। সবচেয়ে বড় দোষ কেন শেখ হাসিনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিব এই দেশটা স্বাধীন করেছিল, এই ক্ষোভ এই দুঃখ তারা ভুলতে পারছে না বলেই শয়নে স্বপনে তারা এই বিরুদ্ধে লেগে আছে। আর মানুষ হত্যা, তাদের আমলে মানুষ হত্যা করে সেটাকে আবার কবর থেকে লাশ তুলে জ্বালিয়ে ফেলা, এগুলো সব বৈধ তাদের কাছে। সকাল বিকাল ধর্মের ব্যবসা করা, আমি চাইলে সূর্য দাঁড়িয়ে থাকবে এই কথা বলে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করা, কোনো কিছু তাদের কাছে অনইসলামিক নয়, ধর্মবিরোধী নয়, কুফরি নয়। এটি দেখার জন্য বাংলাদেশ কতটুকু প্রস্তুত এটা সময়ই বলে দিবে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার নেতা কর্মীদের উদ্দেশ্যে কিছু বলবেন, সংযোজন করবেন আর কিছু? আমার খুব স্পষ্ট বক্তব্য, আমরা যারা বাইরে আছি কথা বলছি, আপনাদের সাথে থাকতে পারি নাই, এটা আমাদের সীমাবদ্ধতা। আপনারা যারা লড়াই করছেন বুক চিতিয়ে, এটা আপনাদের গৌরব। আপনাদের এই গৌরবে আমরা অনুপ্রাণিত। আমাদের সীমাবদ্ধতাকে ক্ষমা করবেন, ঐক্যবদ্ধ থাকুন, এই আধার কাটবেই। প্রধান জন্তু না, কিন্তু তার আশেপাশে আন্ডা বাচ্চা কেউ কোথাও যায়নি। কিন্তু কোথাও আপনি তাদের আপনি খুঁজে বের করেন, কোথাও তাদেরকে দেখতে পাচ্ছেন? এই যে এনসিবির শেষ, এই যে এনসিবির 6 খান নেতা, 6 খান এই যে খেতা হয়েছে, যেগুলা এমপি হয়েছে বিএনপির ইয়েতে জামাতের ভোট নিয়ে, এগুলারে কোথাও দেখছেন আপনি? কোথাও আপনি এগুলো গেলে তো নিউজ হতো। এখন আপনি কোথাও বলেন তো, আপনি আপনার দৃষ্টিতে কোথাও দেখছেন? আপনি হাসনাতরে দেখছেন হলো ঈদের পরের দিন এটা প্রচার হয়েছিল আখতারুজ্জামান স্যারের সাথে, সে বেয়াদবি করছে। হ্যাঁ, সেটা হলো ইয়াতে খুব সম্ভবত ইউনিভার্সিটি মসজিদে, ওইখানে এখন পর্যন্ত তাদের কুক মুষ্টিময় দেখানো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকটা আছে, ওরা ওদেরকে পাহারা দিয়ে রাখে, আর কোথাও জায়গা নাই তো। এবং কালকে তো ছাত্রলীগ তো ইয়েতে গেছে, যে রাজু ভাস্কর্যের ওখানে মিছিল, ছাত্রলীগের মেয়েরা মিছিল করছে। সো এরপরে দেখবেন যে এইসব মসজিদে ওদেরকে খুঁজে পাওয়া যাবে না। এরা কোথাও ছিল না, এরা সবগুলো লুকানো, গর্তে ঢুকে গেছে। কিন্তু এদের প্রথম এই যে প্রকাশ্য যেখানে তারা সবচেয়ে বেশি মানুষের সাথে মত বিনিময় করতে পারে, যে হাসনা, যে তার এলাকাতে সে তার ঈদের নামাজ আদায় করা উচিত ছিল না, করছে? কোথাও কোনো খবর আছে? আপনার মাসুদ হাতিয়াতে সে গেছে, মানে কোথাও গেছে, এটা কোনো ভিডিও আছে? ওরা কিন্তু পারলে মানুষের সাথে 3 খান মানুষের সাথে সেলফি তুলে কিন্তু ছবি দেয়, ওরা দিছে? কোথাও দেয় নাই। দ্যার ইজ নো ওয়ান। আসিফ নজরুল স্যার কোথায়? বিখ্যাত কোথায়? এখন উনি ওনার বর্ণনায় ব্যস্ত হইলেন। আগে উনি মিন্টু রোডের বাসাটা অনেক নীরব ছিল, এখন ফুলার রোডের বাসা আরো অনেক নীরব, অনেক ভালো। মানে এখন তো ছাত্রছাত্রী দেয়, নীরব তো থাকবেই। আর ও যে ওখানে আছে এটা যদি কেউ জানতে পারে, আশেপাশের শিক্ষকরা তো ভদ্র, নাহলে ইয়ার সামনে পড়লে তো কয়েকজন শিক্ষক আছে, ওদের সামনে পড়লে তো চটথাপ্পড় খাবে, শিক্ষকরাই পিরিয়ড দেবে, ওরা ছাত্র লাগবে না। আচ্ছা, একটা জিনিস তো হতেও পারে, এটা আমাদের প্রধান উপদেষ্টা হয়তো মিয়ানমারের রোহিঙ্গাদের সাথে ঈদের নামাজ পড়ে হয়তো জাপান সফরে গেছেন। এটাও তো হতে পারে যে রোহিঙ্গারা তো আচ্ছা, রোহিঙ্গাদের স্বপ্ন ভঙ্গ, এটা কি হতে পারে? তারা যে একটা আশা করেছিল তাদের আত্মীয় স্বজন যারা মিয়ানমার আছে তাদের সাথে, ওরা কেউ বিশ্বাসই করে না রে ভাই। আপনি কি মনে পড়ে সেদিন বক্তৃতার পরে একটা টেলিভিশন বিশ্বাস করছে তার কথা? তার চেলা চামুন্ডারা প্রচার করা ছাড়া স্যার বলেছেন, সুতরাং এটা হচ্ছেই। ওই যে দুর্গন্ধ সচিব আছে ছিল না একটা, ওই দুর্গন্ধ সচিবের প্রচারণা, আসিফ নজরুলের প্রচারণা, এইসব ছাড়া তার কেউ কি কখনো বিশ্বাস করছে যে এটা সম্ভব, যে এই 15 লাখ রোহিঙ্গাকে উনি তার স্বদেশে 1 বছরের মধ্যে পাঠাই দিবেন? একজন পাঠাইতে পারে নাই। ওনার সব মিথ্যা প্রচার করছে রে ভাই। এই খলিল মিথ্যা প্রচার করছে যে ওনার সাথে মানে গুয়েতেরাসের মতো একজন আন্তর্জাতিক সম্প্রদায়ের নেতা সেখানে এসে বলছে আরাকান আর্মির সাথে যোগাযোগ করতে, মানে যেটা পারে না। আপনি জাতিসংঘ কখনো নন স্টেট অ্যাক্টরের সাথে কাউকে ফর্মালি যোগাযোগ করতে বলতে পারে না।
তারাই ইনফরমালি সবার সাথে তো যোগাযোগ করবে, সেটা তো যে কোনো সরকার, যে কোনো মানুষ যারা, এই যে আজকে ট্রাম্প দাবি করতেছে তার ইনফরমাল না, এই আলোচনা বলছে না ইরানের সাথে আলোচনা করতে, ইনফরমাল। তো ইনফরমাল সবকিছু হতে পারে, কিন্তু এই গুয়েতারস বাংলাদেশকে অফিসিয়ালি বক্তৃতা দেওয়া অনুরোধ করছে আরাকান আর্মির সাথে যোগাযোগ করেন, সে খলিল করছিল। খলিল নিজে কতটা ইনফরমাল হয়েছিল ওই গোয়েতাছড়িয়াতে, যে উনি বলছিলেন যে ওনার সাথে আরাকান আর্মির যোগাযোগ আছে, আরাকান আর্মি পুরা রোহিঙ্গাদের জন্য শিবির বানায় ফেলছে, ওখানে মসজিদ বানাইতেছে, এই মানছে, এখানে গেলে আর কোনো সমস্যা হবে না, আরাকান আর্মি এখন খুবই সহযোগিতামূলক। কোথায় গেল সেই আরাকান আর্মির যোগাযোগ? খলিল সাহেব তো এখনো পররাষ্ট্রমন্ত্রী, একটা লোকরে তো পাঠাতে পারেনি, সব ভুয়া। আপনি মিথ্যা কথা বলেন ওনারা, ইউনূস সাহেব নোবেল পাইয়ে মিথ্যা প্রতিশ্রুতি, আমি জানি না তার মিথ্যা। নোবেলের এটা নিয়ম নাই যে নোবেল উইথড্র করতে পারে, এটা হলো নোবেল কমিটির কোনো এই তাদের ইয়ার মধ্যে এখতিয়ারের মধ্যে নাই যে নোবেল নাইলে কিন্তু নোবেল উইথড্র করতে প্রত্যাহার করতে পারে। করছিল না, সুচিত্রা করছিল তো, যে না 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 না, নোবেল কমিটি ডাজ নট হ্যাভ দ্যাট রাইট নাও। এখন পর্যন্ত পৃথিবীর কোনো নোবেল পুরস্কার প্রত্যাহার হয়নি। সমালোচনা করছে নোবেল কমিটির কয়েকজন, বাট নোবেল কমিটি অ্যাজ এ হোল, নোবেল কমিটি হিসাবে এই নিয়ে কোনো কথা, কারণ তারা তাদের এই যে ইয়াতে কি বলে ওই যে ভাগ করে দিল না, কি বলে মাচাদো, আরেক ইউনুস বাংলা জঙ্গি, মাচাদো নিয়ে তার নোবেলের মেডেলটা দিয়ে দিল না, তখন কিন্তু নোবেল কমিটি একটা স্টেটমেন্ট করছে। নোবেল কমিটি বলেছে পরিষ্কার, নোবেল পুরস্কার ভাগাভাগির জিনিস না, কেউ ভাগ দিতে পারে, যাকে দেওয়া হয়েছে সেই ওটার মালিক, এবং মেডেল সে যা মন চায় তা করতে পারে, কিন্তু নোবেল কোনোদিন ভাগাভাগি হবে না, এবং নোবেল কোনোদিন উইথড্র হয় না, পারে না, এটা করে ওদের ইয়ে নেই, যে কারণে তারা যাকে দেয় তার কৃতকর্মের জন্য দেয়, তার পরবর্তী কর্মকাণ্ডের জন্য দেয় না, তার আগের কর্মকাণ্ডের জন্য দেয়। আচ্ছা, ধন্যবাদ। আমি দর্শকদের একটু মতামত একটু নিয়ে নিই, তারপরে এই যে একজন বললেন যে প্রথম যিনি কমেন্ট করেছেন সারওয়ার জি, তিনি বলছেন অপেক্ষায় রইলাম, মানে অনুষ্ঠান দেখতে চান জি, প্লিজ ধন্যবাদ আপনাকে। ঈদ মোবারক ভাই জি, ধন্যবাদ। মোহাম্মদ খোকন জি, ধন্যবাদ। সাইফুল ভাই শুভকামনা, হ্যাপি ব্রড গেমস জি, ধন্যবাদ আপনাকে সাইফুল ভাই। তোমার বাড়ির দুইজনকে ঈদ মোবারক, ধন্যবাদ আপনাকে। আমার বাড়িতে দুইজন মানে উল্টা খেতে উল্টা খেতে যাচ্ছে সাইফুল ভাই, বিএনপি 1 মাসের মধ্যে উল্টা খেতে যাচ্ছে জি, ধন্যবাদ। উষ্টা খেতে যাচ্ছে, ও উষ্টা খেতে যাচ্ছে নোয়াখালী ভাষায়, আপনি নোয়াখালী মানুষ, তিনি যিনি লিখছেন সেই নোয়াখালী ভাষায় 1 মাসের মধ্যে উষ্টা খেতে যাচ্ছে সাইফুল ভাই জি, ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ঈদ মোবারক আপনাকে, ঈদের শুভেচ্ছা। আমার দেশ ঈদ মোবারক, এটা পড়তে পারছে ঠিক মতো। ডোন্ট রিড বাংলাদেশি নিউজ পেপার জি, ধন্যবাদ। জয় বাংলা, প্রিয় ভাইয়া আপনাকে এবং সাইফুল ভাইকে শুভেচ্ছা জানাই। বানান ভুল লেগেছে সাইফুল ভাই। মির্জা ফখরুল সাহেব বাজারে হাহাকার লাগিয়ে দিল জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম জি, যা বলেছি ভাই আমার সোনার শেখ হাসিনাকে চাই জি, ধন্যবাদ। শফিকুল সাইফুল ভাই খুব সুন্দর ভালো বিশ্লেষণ করেছেন জি, ধন্যবাদ। শুধু ইউনুস এবার ঈদের নামাজ মিয়ানমারে পড়েছে জি, ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাইক কালা পাঠা দেখে যাচ্ছে জি, ধন্যবাদ জি। সাইফুল ভাই আপনাকে আরেকটা কথা বলি, যে ইউনুস সাহেব জাপান সফরতে গেছেন গতকাল গভীর রাতে ওনার জাপান সফর নিয়ে লামিয়া মোর্শেদ ওনার সঙ্গী হয়েছেন, এবং একটা এনজিও বা ওইরকম কিছুই উনি গেছেন, যাই 2-1টা বক্তৃতা দিবেন। তার এই বিদেশ গমনটা, তবে দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশ রিজিমে, ওনার যে রিজিম ছিল সেই সময় তিনি যেতে পারেননি, তাহলে 16তম হতো আর কি। এই বিষয়ে একটু যে কি করবেন, কি ঘটাবেন বাংলাদেশ থেকে